আমি স্বল্প টাকার এসআইপি করলাম আর অচিরেই দেখলাম যে 1 কোটি টাকা হয়ে গেছে। নীলাঞ্জন দা, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা জিনিস খুব বলা হয় যে একটা প্যাটার্ন ফলো করলে একটা লামসাম টাকার দিকে পৌঁছানো যায়। থিওরিতে যদি ব্যাপারটা এরকম হতো, আজ রাত্রে শুলাম আর কাল সকালবেলা উঠে দেখলাম আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা রয়েছে, ব্যাপারটা কেমন হতে পারে বলুন তো? তাহলে সকালটা অসাধারণ হবে না? আমার যা যা স্বপ্ন আছে সব পূরণ হয়ে যাবে শুধুমাত্র একটা রাতের মধ্যে। আচ্ছা, এরকম কি সত্যি হয়? আপনি কি এক রাতে কোটিপতি হতে পারেন? নিশ্চিতভাবেই না, যদি না কোনো বড়সড় লটারি ফটারি পান। কিন্তু কোনো প্রসেস কি এরকম আছে যার মাধ্যমে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন? মধ্যবিত্ত বাঙালি আমরা, আমাদের কাছে 2 পয়সা বাড়তি এলে বড্ড ভালো লাগে, কোটি টাকা হলে তো কথাই নেই। আজকে এই নিয়ে আলোচনা চলবে নীলাঞ্জন দার সঙ্গে। নীলাঞ্জন দা আপনারা খুব ভালো করে জানেন, নীলাঞ্জন দা মানি মার্কেটের লোক, প্রচুর অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে এই বিষয়ের মধ্যে রয়েছেন। নীলাঞ্জন দা আজকে আমাদের বলবেন স্বপ্ন সত্যি হয় কিনা। আচ্ছা নীলাঞ্জন দা, এটা কি সত্যি সম্ভব? মানে আমি আপনার ক্লায়েন্ট, আমি অনেক ক্ষেত্রেই আমি আপনাকে জিজ্ঞেসও করেছি এর আগে যে নীলাঞ্জন দা 1 কোটি টাকা কি সম্ভব করা? আপনি আমাকে সোজা কথাই বলুন তো। আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো বাঙালি, মানে মধ্যবিত্ত বাঙালি 1 কোটি টাকার মালিক হতে পারে? হতে পারে অভিষেক, হতে পারেন না তা নয়, তবে অনেকগুলো শর্ত পূরণের ব্যাপার আছে। আচ্ছা, আমি স্বল্প টাকার এসআইপি করলাম আর অচিরেই দেখলাম যে 1 কোটি টাকা হয়ে গেছে, এরকম কিন্তু ব্যাপারটা হয় না, এত সহজে নয়। আপনাকে ধীরে ধীরে করতে হবে, আপনাকে বড় অঙ্কের টাকার কথা ভাবতে হবে এবং সম্ভব হলে সেটা বাজারে নিয়ে আসতে হবে। এবং শুধু এসআইপিতেই আবদ্ধ হয়ে থাকলে চলবে না, আপনাকে যখন বাজার ভালো থাকবে, যখন ভালো গ্রোথের সম্ভাবনা আছে, তখন কিন্তু ওয়ান টাইম বিনিয়োগও আনতে হবে। এই দুটোর কম্বিনেশনে আপনাকে অনেকটা হেল্পফুল হবে, আপনার জন্য সহায়ক হবে ব্যাপারটা। কিন্তু কেবলই অল্প টাকার এসআইপি আর বিরাট টাকা নিয়ে আমি শেষ করলাম খুব তাড়াতাড়ি, এরকম হয় না। এগুলো না অনেক গল্প গাথা বা মুখের মধ্যে চলে আসে, কথা শুনতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়ার নানান রকম জায়গা থেকে এসে আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই, এরকম কিন্তু ব্যাপারটা এত সোজা হয় না। আচ্ছা, নীলাঞ্জন দে পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল, আপনারা অনেকেই নীলাঞ্জন দার ক্লায়েন্ট, অনেকেই আপনারা নীলাঞ্জন দার মাধ্যমে নিশ্চিতভাবে একটা ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন। নীলাঞ্জন দার কাছে যারা আসেন অথবা যারা আসেন না, তাদের দুজনের, মানে এই 2 ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রেই আমি একটা প্রশ্ন অবশ্যই রাখবো। নীলাঞ্জন দা, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা জিনিস খুব বলা হয় যে একটা প্যাটার্ন ফলো করলে একটা লামসাম টাকার দিকে পৌঁছানো যায়। আমার যেহেতু, মানে আমি যেহেতু মাইন্ডসেট করে এসেছি আপনাকে এই প্রশ্নগুলো করবো, 1 কোটি টাকার যে প্রশ্নটা করব, সত্যি কি, ধরুন আমার বয়স 20, আমি 500 টাকা করে এসআইপি শুরু করলাম, আমি আজকে চাকরি পেয়েছি, আমার বয়স 20, আজকে চাকরি পেয়েছি, আমি 500 টাকায় এসআইপি শুরু করলাম। আমার পক্ষে কোনোদিন সত্যি কি 1 কোটি টাকার ওই মার্কটা টাচ করা সম্ভব? থিওরিতে সম্ভব, কিন্তু অভিষেক বুঝতে হবে যে একটি অল্প বয়সী ছেলে বা মেয়ে, সে 20 বছরে আরম্ভ করে কেবলমাত্র 500 টাকাই সে জমাতে পারছে, তার কাছে ওই গোলটা না খুব বিরাট একটা দূরত্বের ব্যাপার আছে। এই দূরত্বটা কভার করতে হবে এবং সেই ধৈর্যটা থাকতে হবে, এবং যেগুলো বললাম, বড় টাকা আনার কথা ভাবতে হবে, সম্ভব হলে রেগুলারিটি বাড়াতে হবে, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, অনেকগুলো শর্ত পূরণের ব্যাপার আছে। কাজেই ব্যাপারটা অলিক স্বপ্ন যদি না থেকে যায় তাহলে অন্যরকম ভাবে ভাবাচ্ছি। তাহলে আপনি আমাকে বলুন যে আমার 20 বছর বয়স, আমার স্টাইলটা কি হওয়া উচিত ইনভেস্টমেন্টে? যদি মিউচুয়াল ফান্ডকে আমি ধরি, তাহলে আমার স্টাইল অফ ইনভেস্টমেন্ট কি হওয়া উচিত যেটা আমাকে ওই 1 কোটি টাকার মার্কে পৌঁছে দিতে পারে? আপনি রেগুলার টাইমটা কি লাগতে পারে? রেগুলার শুরু করুন, অর্থাৎ আরম্ভ করুন। আজকে আপনার অ্যাওয়ারনেস হয়েছে, আপনি ইনভেস্টমেন্ট আরম্ভ করতে চান, অ্যাবসলিউটলি পজিটিভ জিনিস, এটাই আপনার শুরুর সময়। আচ্ছা, এবার আপনি পুরোনো স্টাইলে মাসে কেবল একবার এসআইপি করা হচ্ছে আর তারপরের মাসে করলাম, আমরা টিপিক্যালি আমরা স্যালারি যখন আসছে তারপরেই আমরা এটা করে ফেলি। চেষ্টা করুন এই ফ্রিকোয়েন্সিটা বাড়াতে। আচ্ছা, মানে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন, এখন ডেইলি এসআইপি করাও খুব সম্ভব। আচ্ছা আচ্ছা, ডেইলি এসআইপি অনেকেই এনকারেজ করেন। আচ্ছা, এবং এটা একটা, এই যে আমি মান্থলি এবং ডেইলি, এই দুটোর মধ্যে ফারাকটা কোথায়, বা আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি হতে পারে? আমার যদি 20 বছর বয়স হয়, আমি ওই টাইম ফ্রেমটাকে ধরে বলছি, তাহলে কি আমার ডেইলিতে যাওয়া উচিত নাকি মান্থলিতে যাওয়া উচিত? সো সম্ভব হলে ডেইলিতে যান, যদিও অ্যাবসলিউটলি 100% অঙ্ক করে বলে দেওয়া যাবে না যে ডেইলিতে আপনার রেজাল্ট বেটার হবেই, তাও
ডেলির ফ্রিকোয়েন্সি, যেহেতু মার্কেট খুব ভলাটাইল, আপনি অনেকগুলো প্রাইস পয়েন্ট পাবেন, আচ্ছা সেইটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা প্লাস আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে অভিষেক, আমি যত ঘন ঘন করবেন, এটা যত সিস্টেমেটাইজড হবে, আপনিও কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকছেন, ওকে ডিসিপ্লিনের বাইরে যাচ্ছেন না। আপনি জানেন যে আমার একটা নির্দিষ্ট পরিমাণের টাকা মাসের শেষে এতদিন ধরে ইনভেস্টমেন্ট হয়ে চলে যাবে বিভিন্ন ফান্ডে, এবং এটা প্রত্যেক মাসেই চলতে থাকবে। এই ডিসিপ্লিনটা আপনার জন্য ভীষণ জরুরি, যে কোনো মানুষের জন্যই খুব জরুরি, এবং এই ডিসিপ্লিনটাই ক্যাপিটালাইজ করে বড় টাকার স্বপ্ন দেখা যথেষ্ট যায়। আচ্ছা, আপনি আপনি যে যে বিষয়টা আপনি বলছিলেন যে ডিসিপ্লিনের কথা, হ্যাঁ। আমি মান্থলি এসআইপি করলে কি আমার ডিসিপ্লিন কম থাকে? আমি যদি পার ডে মানে হ্যাঁ। মানে ডেলি বেসিস যদি এসআইপি করি তাতে কি ডিসিপ্লিন অনেক বেশি হয়? না, মান্থলিতে ডিসিপ্লিন কম, ডেলিতে ডিসিপ্লিন বেশি, ঠিক এইরকম একমাত্রিক চিন্তা না করে আচ্ছা আপনাকে দেখতে হবে আমি ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথাটা চেষ্টা করছি। আচ্ছা আপনার ফ্রিকোয়েন্সি ডেলিতে অবশ্যই বেশি হবে। শুধু ডেলি কেন, আজকাল এত সহজ হয়ে গেছে এবং প্রক্রিয়াগুলো এমন স্বচ্ছভাবে করা যায়, আপনি উইকলিও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবং এগুলো করানো বা এগুলো চালানো, এগুলো মনিটর করা ভীষণ ইজি প্রসেস। আচ্ছা এবং আমি চাই যে সবাই এগুলো পরীক্ষা করে দেখুন। সব সময় আমরা পুরনো জিনিস কেন করব, নতুন জিনিস যদি কিছু হয়, যদি সম্ভব হয়, নিয়ম কানুন যদি আমাদের ফেভারে থাকে, তাহলে কেন করব না। আমাদের রেগুলেটর অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যিনি মার্কেটকে গভর্ন করছেন, যে অর্গানাইজেশনটি, তারা কিন্তু খুব ভালো স্বচ্ছ নীতি নিয়ে এসছে, এবং এই নীতির ইউজ সবাইকে করতে হবে। এরকমই একটা ভালো সিস্টেমের দিকে আমরা যদি যেতে পারি, তাহলে তো নাথিং লাইক ইট, খুব ভালো হবে ব্যাপারটা। আচ্ছা, যে প্রশ্নটা ছিলাম আর কি, আমার 20 বছর বয়স, আমার কত টাইম লাগতে পারে, বা ওই সিস্টেমটা কিভাবে, ইনভেস্টমেন্টের স্টাইলটা কি হতে পারে, যা আমাকে 1 কোটি পর্যন্ত 1 কোটির মার্কে পৌঁছে দিতে ঠিক, পারে? এখানে না একটা সিঙ্গেল ইয়েস অর নো আনসার হয় না। কেউই বলতে পারে না যে একটি 20 বছর ছেলের বা মেয়ের জন্য নেক্সট 20 বছরটা কতটা ইম্পর্টেন্ট হবে। ইম্পর্টেন্ট হবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু আই ক্যানট কোয়ান্টিফাই যে 20 বছর বাদে তুমি এইখান থেকে প্লেস এ থেকে প্লেস বি পৌঁছে যাবেই। মনে রাখতে হবে, মার্কেটে কিছু গ্যারান্টি থাকে না। আচ্ছা, কোনো রিটার্নই প্রতিশ্রুতি দেওয়ার কোনো ব্যাপারই নেই, বেশ, এবং খুব স্ট্যান্ডার্ড আপ্তবাক্য, সাবজেক্ট টু মার্কেট রিস্কস, প্লিজ রিড অফার ডকুমেন্টস, ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় ভুলে যাই, অনেক কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড হবে, যে আমি এটা করলাম, আমি ওখানে যাবই, ওই জায়গায় পৌঁছবই। এটা এত ক্লিয়ার হয় না, এত সোজা ব্যাপারটা নয়। 20 বছরের একটি ছেলে, সে যখন 30 বছরে পা দেয়, তখন তো তার ইনভেস্টমেন্ট পলিসি বা স্টাইল বা তার অ্যাপ্রোচ পুরোটাই তো চেঞ্জ হওয়া উচিত। মানে সেটা কি হওয়া উচিত, মানে অ্যাগ্রেসিভ হওয়া উচিত, বা রেশিওটা কি হওয়া উচিত, যেটার ক্ষেত্রে তার ইনভেস্টমেন্টের যে স্বপ্ন বা যে ভিতের ওপর সে দাঁড়াতে চাইছে, সেটাতে সে পা দিয়ে দাঁড়াতে পারে? এটা খুব ভীষণ ক্রিটিক্যাল প্রশ্ন, এবং এটার উত্তরটা অ্যাবসলিউটলি জানা দরকার। 30 বছরের লাইফ স্টেজ চেঞ্জ হয়ে যাবে, এটা একটা ধরে নিয়ে যেতে পারি। তার হয়তো দায় দায়িত্ব বেড়ে গেছে, তার হয়তো সংসারে নতুন কেউ মানুষ এসছে, তার পার্টনার একজন এসছে, এবং হয়তো ডিপেন্ডেন্টের সংখ্যাও বেড়েছে। এটা খুব স্বাভাবিক, চতুর্দিকে আমরা এরকম দেখতে পাচ্ছি। কাজে 20 বছর যে জিনিস দিয়ে শুরু করেছি, 30 বছরে কিন্তু সেই জিনিসে আমরা শেষ করব না। তখন স্টাইলটা অন্যরকম হতে হবে। আমাকে খুব অ্যাগ্রেসিভলি ইনভেস্টমেন্ট কিন্তু তখনও করে যেতে হবে, কারণ আমার তো দায় দায়িত্বটা তখন শুরু হচ্ছে কেবল, বা জাস্ট অ্যাবাউট শুরু হয়েছে, আমার তো শেষ হওয়াটা এখনো দূরাস্ত। আমাকে অন্তত টিল রিটায়ারমেন্টটা আমি সবাইকে বলছি যারা দেখছেন এটা, রিটায়ারমেন্টটা আপনাদের নিজেদের খুব বড় একটা ফিনান্সিয়াল ডেস্টিনেশন হিসেবেই দেখবেন। সো ব্যাক টু অভিষেক, রিটায়ারমেন্ট নিয়ে যদি ভাবতে হয়, তাহলে 30 থেকে আরো 30 বছর কাজ করা, রোজগার করা, ইনভেস্টমেন্ট করা, লাইফ স্টেজ আরো 10 বছর বাদে অন্যরকম হবে। তখন কিন্তু আবার স্টাইল চেঞ্জ করতে হবে। এই যে শৈলীটা চেঞ্জ করা, একটু অ্যাগ্রেসিভ থেকে আস্তে আস্তে একটু কনজারভেটিভ দিকে যাওয়া, এটা তো একটা পুরনো ট্রেডিশনাল পাথওয়ে। এই পাথওয়েটা ধরে এগুতে হবে। সব সময় কিন্তু এই পাথওয়ে 100% কারেক্ট তাও কিন্তু নয়, কারণ এখনকার রিসার্চ বলছে জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন লোকের মানসিকতাও কিন্তু একটু অন্যরকম। ইনফ্যাক্ট আমি পাচ্ছি আমারই পরিচিতের মধ্যে এরকম আমি দেখতে পাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। 60-62 হয়ে গেছে, ভেরি ওয়েল প্লেসড ইন লাইফ, ফাইন্যান্সিয়ালি অ্যাবসলিউটলি সর্টেড,
তারা কিন্তু বলছেন আমি তো এখন আরামসে রিস্ক নিতে পারি, যে রিস্কটা আমি তখন নিইনি, বাধা ধরা মেনে এগিয়েছি, টেক্সট বুক ফলো করে গেছি, এখন কিন্তু দ্য কয়েন হ্যাজ বিন টসড ইন দেয়ার, হেড পড়বে না টেল পড়বে আমি জানি না, আমি এখন রিস্ক নেব। আমার তো আর দায়িত্ব নেই, আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অনেকটাই করে ফেলেছি, আমার কোনো লায়াবিলিটি থাকছে না, আমি একটু অ্যাগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করি, তখন কিন্তু আবার অন্যরকম স্টাইল আনতে হবে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা এতটা ভাবে যে স্বচ্ছভাবে ধরা পড়ছে মানুষের চোখে, এটাই একটা সামথিং ওয়ার্থ কমেন্টিং অন। আচ্ছা, একটা জিনিস না আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, এই যে আপনারা যারা মানি মার্কেটের লোকজন, যারা দীর্ঘদিন এই কাজের মধ্যে রয়েছেন, আপনারা তো প্রচুর পড়াশোনা করে এই কাজটা করেন, আপনাদের ডে টু ডে এমনি পড়াশোনা থাকে, সকালবেলা আপনাকে তো অনেক সময় ফোন করে দেখেছি, আপনি তখন বলেছেন যে এখন একটু পড়াশোনা করতে হবে, পরে কথা বলছি, তো সেরকম তো অনেক ক্ষেত্রেই হয়েছে আপনার সঙ্গে। আমার এটা জানতে খুব ইচ্ছা করে যে এই যে ওয়ারেন বাফেট, বলা হয় যে তিনি শুধু ইনভেস্ট করে পৃথিবীর প্রথম 3 জন বড় লোকের একজন। আজ যদি ওয়ারেন বাফেট যদি নিজের জার্নিটা শুরু করতেন, যেখানে আজ পৌঁছাতে পেরেছেন সেখানে পারতেন আজকের মার্কেটের উপর বেস করে? হয়তো কিছু চ্যালেঞ্জেস অন্যরকম হতো, কারণ ওয়ার্ল্ড ডিনামিক্স হ্যাভ চেঞ্জড, অন্যরকম ব্যাপার স্যাপার চলে এসছে, এই এতগুলো যুদ্ধ বিগ্রহ চলছে চতুর্দিকে। উনি অয়েল শকস দেখেছিলেন, আমরা অন্যরকম অয়েল শকস দেখছি। উনি কারেন্সির অদল বদল দেখেছেন, আমরা এখন অন্যরকম ভাবে দেখছি। এই যে ট্রেড রিলেশনস বদলে যাচ্ছে, গ্লোবাল ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ওকেও ফেস করতে হবে উনি যদি নতুন ভাবে শুরু করা যায়। আমার মনে হয় প্রত্যেকটা এজেরই বা প্রত্যেকটা লম্বা সিজন হয়েই এগিয়ে যায়, একটা নতুন ধরনের ব্যাপার স্যাপার চলে আসে এবং প্রত্যেকটির জন্য আলাদা রকম ট্রিটমেন্ট করতে হবে এবং অ্যাপ্রোচও অন্যরকম হতে হবে। জেনারেল প্রিন্সিপালসগুলো সব ইনট্যাক্ট থাকবে। গোড়া থেকে শুরু করুন, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট আরম্ভ করুন, রেগুলারলি করে যান, ডাইভার্সিফাই করুন, ছড়িয়ে ছিটিয়ে রাখুন, আপনার এক জায়গায় রাখবেন না। বড় হাই কনভিকশন বেটস যেমন দরকার, সেরকম আশেপাশে ছোট ছোট সেক্টরাল বা থিম সেগুলো আপনার দরকার। এগুলোতে কোনো পরিবর্তন নেই, কিন্তু যেহেতু নানান রকম ফ্যাক্টরস আগে যেগুলো ছিল না সেগুলো তৈরি হয়ে আসছে, সেখানে আমার মনে হয় নতুনতর চ্যালেঞ্জের জন্য আমাদের রেডি থাকতে হবে। নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল, আমাদের বোঝাচ্ছেন, মানে আমরা নিজেরাও তো ক্লায়েন্ট, ফলে আমাদেরও বোঝার অনেক কিছু থাকে, তো বোঝাচ্ছেন যে অর্থ ব্যবহার কিভাবে করতে হয়, তবে 1 টাকা থেকে 2 টাকা করা যায়। নীলাঞ্জন দা, একটা প্রশ্ন, মানে আমি আমার স্টেজটাতে ঢুকতে চাইছি আর কি, মানে খুব সিনসিয়ারলি চাইছি, এই কারণে আপনাকে এই প্রশ্নটা আমি করবো। সেটা হচ্ছে যে 40 বছর বয়স যার, তিনি কিভাবে তার প্যাটার্নটা সাজাবেন? মানে আপনাদের তো মানি মার্কেটে একটা চলতি কথা আছে, এই 40-30 বা এরকম কি এটা আপনারা বলেন আর কি, যেটা যে পার্সেন্টেজটাকে ভেঙে অলওয়েজ টাকা ইনভেস্ট করা উচিত। 40 বছর বয়স যার, 40 থেকে 50, এই যে ফেজটাতে, এই 10টা বছর, তার ইনভেস্টমেন্টের স্টাইলটা কি হবে? আচ্ছা, সো নতুন সিস্টেমের কথা বলছি বা নতুন ধরনের স্ট্র্যাটেজি, যেটা একজন 40 বছরের মানুষ আইডিয়ালি ফলো করতে পারেন, আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট। আজ থেকে আরম্ভ করে নেক্সট 15 বছর টিল ইউর 55 ভীষণ অ্যাগ্রেসিভলি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা, শুনে কি খারাপ লাগলো? না না না, আমি তো অ্যাগ্রেসিভ লোক, রাইট, কারণ এইটা আপনার জন্য খুব ক্রিটিক্যাল। এই যে 15 বছর একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ। আপনি যদি ধরুন সাবেকি অর্থে চাকরি বাকরি করেন, অর্থাৎ ডিপেন্ডেন্ট অন স্যালারি, নেক্সট 15 ইয়ার্স আপনাকে তেড়ে কাজকর্ম করতে হবে, স্যালারি পেতে হবে, বোনাস পেতে হবে, সম্ভব হলে জব চেঞ্জ করে হায়ার জব সেখানে যেতে হবে। এবার আপনি ধরুন বিজনেস করছেন, সেলফ এমপ্লয়েড, আপনি কোনো প্রফেশনাল, আপনি ধরুন মিডিয়া প্রফেশনাল, আপনাকে নেক্সট 15 বছর অন্তত খুব ভীষণ মন দিয়ে ইনভেস্টমেন্ট চালাতে হবে এবং বাড়াতে হবে। সিম্পল কারণটা, অনিশ্চিত জগতে আমরা প্রবেশ করতে চলেছি অনেকেই। আপনি দেখবেন এই অনিশ্চয়তাটা হয়তো কয়েক গুণ বাড়বে, ডিপেন্ডেন্ট অন দ্য ইন্ডাস্ট্রি উই আর ইন। হয়তো আপনার সেক্টরে বাড়বে না, হয়তো আমার সেক্টরে বাড়বে না, কিন্তু অনেক সেক্টর তৈরি হচ্ছে আমাদের চোখের সামনে, পুরনোগুলো ভেঙে চুরে যাচ্ছে বলে, যেখানে অনিশ্চয়তা অন্যরকম। আজকে তো লোক কেবল যারা প্রফেশনাল আমার আশেপাশে দেখি, কেবল একটা জায়গায় তো তাদের সোর্স অফ ইনকাম রাখছেন না, তারাও ছড়িয়ে রাখছেন।
হয়তো 4-5টা জায়গা থেকে তার ইনকাম স্ট্রিমস আসছে। এই ইন্টেন্সিটি অফ ইনকাম স্ট্রিমস এটা খুব ক্রিটিক্যাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি ধরুন মধ্যবিত্ত লোক, হ্যাঁ, আমি আপনাকে একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। রাইট। ধরুন আমার পুরো পরিবার চালাতে, বাবা মা শ্বশুর শাশুড়ি সব মিলিয়ে আমার পুরো পরিবার চালাতে ধরুন যা খরচাপাতি আমার আছে Right. সব মিলিয়ে আমার 70 থেকে 75 হাজার টাকা খরচা হয়। Yes. এবার আমি 40 বছর বয়স, আমি আগামী 15টা বছর আমি খুব অ্যাগ্রেসিভ আমি ঠিক। ইনভেস্টমেন্টে গেলাম। আমি Right. 5 বছর পর আমার রিটায়ারমেন্ট। হ্যাঁ, আমি 60-এর পর যদি না আমি সেলফ এমপ্লয়েড হই, আমি যদি নিজের সংস্থান নিজে করে থাকি, তাহলে তো সারা জীবনই চাকরি করবো আমি, মানে নিজের চাকরি নিজেই করে যাবো। ঠিক। যদি তা না হয়, আমি যদি চাকুরিজীবী হই, তাহলে সেক্ষেত্রে আমার 60 একটা সীমা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার ঠিক কত অ্যামাউন্ট টাকা হলে আমি নিশ্চিন্তে রিটায়ারমেন্টের কথা ভাবতে Right. পারবো? আজকে মনে করুন, আজকে সাধারণ মানুষের জন্য একটা এক্সাম্পল, আপনি নিজে 75,000 পার মান্থে আপনার পুষিয়ে যায়। যাচ্ছে, অসুবিধে নেই, হুম, ভালো করে থাকতে পারছেন, কমফোর্টেবলি আছেন, দিনের শেষে একটা কফি খেলেন, হুম, সেটাও একটা আপনার পণ্যের জন্য ইম্পর্টেন্ট। হুম, আজকের দাম আর নেক্সট 15 বছরের দাম এক থাকবে? একদম না। 20 সালেই যা দাম ছিল এখন প্রায় দুগুণ হয়ে গেছে। অ্যাবসলিউটলি। এই যে কফিটা আমি ধরুন সাধারণ আমার পাড়ার ক্যাফেতে 180 টাকা করে খাই, হুম, জাস্ট একটা প্র্যাকটিক্যাল এভরিডে এক্সাম্পল দিচ্ছি, খুব সুন্দর কফি, আমি 5 বছর বাদে একই জায়গায় কফি খাবো, ওই পরিমাণেরই কফি খাবো, আই এম কোয়াইট শিওর আমাকে 250 টাকা দিতে হবে। কারণ ইনফ্লেশন উইল ক্যাচ আপ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমিও কিন্তু ওই ওয়ার্ল্ডের একটা পার্ট। হুম, এটা আপনার ক্ষেত্রে 100% প্রযোজ্য। হুম, আপনি 5 জায়গায় যাচ্ছেন, আপনি এত কিছুর মধ্যে ইনভলভ, আপনার লাইফস্টাইল একটা সার্টেন জায়গায় রয়েছে, এটা মেনটেন করতে হবে, কাজে এটা ভুললে চলবে না। সো আজ থেকে রিটায়ারমেন্ট অবধি যদি আপনি নিজে একটা কেস স্টাডি হন, তাহলে তো আমি বলবো অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট, হুম, যা সিস্টেমেটিক ভাবে আপনি চালাচ্ছেন সেটা টপ আপ করার একটা ইন্টেন্সিটি থাকতে হবে, একটা ইমপ্লিমেন্ট করতে হবে এই টপ আপের ব্যাপারটা, এবং দরকার হলে এটাও খুব ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে প্রফিট বুকিং করবেন। যদি বিশেষ করে আপনি জানেন এই প্রফিট বুকিং করে আপনি টাকাটা কি করবেন, অর্থাৎ আপনার টাকা বেড়ে গেছে, প্রফিট বুকিং করলেন, এবার কি করবেন, উইদাউট নোয়িং দ্যাট প্রফিট বুকিং করাটা ঠিক হবে না। সেটা একটা অন্য অ্যাসপেক্টে আমরা চলে যাচ্ছি বটে, হুম। তবে এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং কোথাও না কোথাও আপনাকে তো লাইনটা টানতে হবে, কারণ আপনি জানেন সেই দিনটা আসবে যখন আপনি অ্যাক্টিভলি অন্তত এত সক্রিয়ভাবে কর্মক্ষম থাকবেন না, তখন আপনাকে ড্র ডাউন করতে হবে, আপনাকে আপনার সেভিংস থেকে কর্পাস যা বলি সেখান থেকে তুলতে হবে। সেই কর্পাস যদি ঠিক না থাকে, ঘোর চ্যালেঞ্জের মুখে পড়বেন। নীলাচন্দা, আপনারা অনেক ক্ষেত্রেই বলেন যে এই যে 1 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এগুলো কার্যত মিথ খানিকটা। আপনারা অনেক ক্ষেত্রেই এরকম এরকম কথা বলে থাকেন। তা আপনার একটা কথার মধ্যে দিয়ে আমি ব্যাপারটা আজকে বুঝতে পারলাম, তার কারণ হচ্ছে যে আপনি ইনফ্লেশনের কথা বললেন। হ্যাঁ, তার মানে আমি আজকের ডেটে দাঁড়িয়ে, যে সাপোজ আমার যদি 20 বছর বয়স হয়, তাহলে আমি ভাবছি যে আমার 60 বছর বয়সে যেন আমি কোটিপতি হতে পারি। হুম, তার মানে আমি 40টা বছর নিচ্ছি। ঠিক। যেদিন আমি কোটিপতি হব, সেদিন ওই 1 কোটি টাকার দাম কি 1 কোটি টাকা থাকবে? রাইট। সেটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। Right. এই ইনফ্লেশন কিভাবে আমরা হ্যান্ডেল করব, হ্যাঁ। বা এটার এগেনস্টে লড়াইটা কিভাবে করব? ধরে নিন আমার ইনফ্লেশন, খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি, 4-5%। 5% একটা স্ট্যান্ডার্ড ইনফ্লেশনের মেট্রিক, অর্থাৎ আজকে যে 100 টাকাটা আমি খরচা করছি একটা কফির জন্য, সামনের বছরে 105 টাকা আমাকে দিতে হবে ফর দ্য সেম কোয়ান্টিটি অ্যান্ড সেম কোয়ালিটি। হয়ে গেল। এই ইনফ্লেশনটা, এই 5%-এর অভিঘাতটা আপনার ইনভেস্টমেন্টের ওপর পড়ছে খুব ভালো রকমভাবে। কীভাবে বলছি, এক, জিনিসপত্রের দাম চতুর্দিকে বাড়ছে, যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন বা যে সার্ভিসটা আপনি তৈরি করছেন, কনজিউম করছেন যে জিনিসগুলো, সেগুলোর দাম বাড়ছে। অর্থাৎ যে কোম্পানির স্টক আপনার আছে বা যে ফান্ডগুলো আছে যেখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে সেসব কোম্পানিতে, সেই কোম্পানির বটম লাইন ইজ গেটিং ইম্প্যাক্টেড, সেই সব কোম্পানির রেভিনিউ স্ট্রিম ইজ গেটিং ইম্প্যাক্টেড, প্রফিট মার্জিন ইজ অলসো গেটিং ইম্প্যাক্টেড। মনে রাখতে হবে ইনপুট কস্ট অর্থাৎ র মেটেরিয়াল কস্ট একটা ভীষণ ক্রিটিক্যাল জিনিস। যেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে ইনপুট কস্ট একটা বিরাট বড় মেট্রিক। কাজেই কনজিউমার হিসেবে, ইনভেস্টর হিসেবে কোথাও না কোথাও আপনার ওপর বড় ইম্প্যাক্ট আসবে। কাজেই ইনফ্লেশনকে ভুলবেন না।
আপনাকেও যদি আপনার রোজগার যদি ইনফ্লেশন ইন্ডেক্সড হয়, অর্থাৎ প্রাইস ইন্ডেক্সের সঙ্গে মিলিয়ে যদি আপনার রোজগার বাড়ে তাহলে খুব ভালো, যদি রোজগার না বাড়ে তাহলে প্রবলেম। সোজা অঙ্ক, এর থার্ড কোনো ডিমেনশন কিন্তু হয় না। বোঝা গেল। তার মানে যে এই যে আপনি অফিসে চাকরি করেন আপনি, আপনাকে অলওয়েজ একটা অফিসের প্রেশার নিয়ে কাজ করতে হয়। এই প্রেশারটাই হচ্ছে আপনার কাছে ইনফ্লেশনের মতন, মানে হ্যাঁ, সবসময় রাইট, সবসময় ভেরি গুড অ্যানালজি, এটা কিন্তু আপনি ঠিক বলেছেন। এবং এই প্রেশারটা মানুষ ক্রিয়েট করে নেন, কারণ তারা খুব ভালো জানেন হুম যে ইনফ্লেশন ইজ ক্যাচিং আপ উইথ মি। হুম আমি যখন আই এম এইজিং, আমার ইনফ্লেশনটা আমার ছায়ার মতো আমাকে ছাড়ছে না। বুঝতে পেরেছি। মনে রাখতে হবে আরো সেকেন্ড একটা বড় এলিমেন্ট আমার আছে, হুম যেটা আমার শত্রু, হুম। সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। সে তো বটেই। কাজে এই দুটো চ্যালেঞ্জ সব সময় আমাকে তাড়া করে যাচ্ছে। একটা বেসিক আইডিয়া আপনার কাছে নিচ্ছিলাম, মানে এই ভিডিওটার তো একটা পারপাস ডেফিনেটলি এই অ্যাঙ্গেলে যে সাধারণ মানুষ যাদের বিনিয়োগ সম্পর্কে পরিষ্কার বা স্বচ্ছ ধারণা নেই, তারা যেন এটা থেকে একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারেন, সেই অ্যাঙ্গেল থেকে আপনাকে আমি একটা প্রশ্ন করব, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হয়। সেটা হচ্ছে যে আমি জেনারেল ইনভেস্টরের ক্ষেত্রে বলছি, বয়স কম বা বেশির অ্যাঙ্গেলে যাচ্ছি না আমি, যে কোনো পয়েন্ট অফ এজে কেউ ইনভেস্ট করছেন, এই জায়গায় দাঁড়িয়ে আমার ইনভেস্টমেন্টটা আমি এফডি যাব নাকি মিউচুয়াল ফান্ড আসবো নাকি আমি সরাসরি শেয়ার মার্কেটে যাব, কোনটা আমার কাছে, ডেফিনেটলি আপনি বলবেন যে আপনার এজ এখানে কতটা অ্যাগ্রেসিভ আপনি খেলতে যাচ্ছেন তার উপর এই প্যাটার্নটা নির্ভর করবে, কিন্তু তাও ইন জেনারেল যদি ভাবতে যাই তাহলে সেটা কি হওয়া উচিত? আচ্ছা, ভূমিকা হিসেবে জাস্ট বললি একটা ইম্পর্টেন্ট কথা। সমস্ত টাকা মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার, ডিরেক্টলি ইনডিরেক্টলি যাই হোক, সমস্ত টাকা মার্কেটে নিয়ে ফেলে দেওয়ার বিরুদ্ধে আমি। বিরুদ্ধ কেন আমি আপনাকে বলছি। মানে আপনি কি একটু রক্ষণশীল? আমি না, আই ওয়ান্ট টু আর্ন অন দ্য সাইড অফ কশন। আচ্ছা, তার মানে ওকে। হচ্ছে সমস্ত টাকা আমি বাজারে অনিশ্চিত ইনকামের মধ্যে আনলাম, এটা আমার মতে কোথাও একটা ট্র্যাজিক একটা ফ্ল আছে, কোথাও অঙ্কটা ভুল হলে, এবং সেই অঙ্কটা আমাদের হাতে নেই, খুব বড্ড বেশি আঘাত পেতে হবে, এরকম আমি অনেকবার দেখেছি। কাজেই আমার ধারণা, পায়ের তলার জমিটুকু ধরে রেখে একটা জমি রাখা খুব দরকার, একটা বেসটা যাতে সলিড ফাউন্ডেশনের ওপর আপনি দাঁড়িয়ে থাকেন, সেটা আপনাকেই ভেবে চিন্তে করতে হবে। অনেকের কাছে, এবং এটাও অমূলক নয় এই ব্যাপারটা, অনেকের কাছে ইনভেস্টমেন্টের অর্থাৎ মার্কেট লিঙ্ক ইনভেস্টমেন্টের কোয়ান্টিটিটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয় এবং বড় অ্যালোকেশন দেওয়া থাকে। সেখানে 10%, 15% আপনি ফিক্সড ইনকাম সিকিউরিটিজে রাখলেন, কোনো ফিক্সড ইনকাম অপশনে রাখলেন, খুব ভালো, সেফ থাকলেন ব্যাপারটা, বাকিটুকু আপনি মার্কেটে আনলেন। কাজে এটা একটা 15% আর বাকি 85% ইন মার্কেট, এটা একটা স্ট্যান্ডার্ড টাইপের রেশিও হিসেবে দেখতে পারেন। মনে রাখতে হবে প্রতিটা মানুষ আলাদা, প্রতিজনের ইনভেস্টমেন্ট স্টাইল, প্যাটার্ন, রিকোয়ারমেন্ট, ইনভেস্টমেন্ট গোলস আলাদা, কিন্তু তাও খানিকটা, যেমন অভিষেক বলছেন, একটা সলিড ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। নীলাঞ্জন দা, আপনি একটা মোটামুটি একটা ক্লিয়ার কাট একটা ভাবনা চিন্তা আপনি দিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুনি যে এফডি তে টাকা রাখবেন না ভাই, মিউচুয়াল ফান্ডে নিয়ে আসুন। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে পুরো টাকাটাও আবার রাখবেন না, তার একটা পার্সেন্টেজ শেয়ার মার্কেট নিয়ে যান। এই যে এফডি ভার্সেস মিউচুয়াল ফান্ড ভার্সেস শেয়ার মার্কেট, এই যে দ্বন্দ্ব বা একটা লড়াই সর্বক্ষণ এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা চলে, এটা কেন? মানে এটা করে লাভটা কি হয়? একটা হচ্ছে লোকে অ্যাসেট অ্যালোকেশন করতে চান, অর্থাৎ স্প্রেড করতে চান, সব টাকা এক জায়গায় রাখবো না, এই একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল নিয়ে চলেন, উইচ ইজ অ্যাবসলিউটলি গুড। আপনাকে সত্যি ডাইভার্সিফাই করে চলতে হবে এবং অ্যাসেট অ্যালোকেশনটা সেইভাবে রাখতে হবে যাতে আপনি ঠিক থাকেন, সেফ থাকেন, গোলসগুলো যাতে আপনার কাছাকাছি চলে আসতে পারে। আপনি 15% ফিক্সডে রাখবেন না 25% ফিক্সডে রাখবেন, সেটা নীলাঞ্জন অভিষেকের হয়ে বলতে পারবে না। অভিষেকের ব্যাপারটা কিরকম, রিস্ক প্রোফাইল কিরকম, তার কি সত্যিকারের রিস্ক অ্যাপেটাইট স্ট্রং, এই কোয়েশ্চেনগুলো যদি উত্তর না থাকে, কেউ আপনাকে সঠিক অ্যাডভাইস দিতে পারবে না। এই উত্তরগুলো আপনি ক্লিয়ারলি আপনার অ্যাডভাইজারকে বলবেন, তাহলে আপনার প্ল্যানটা না যথাযথ হবে। নইলে দেখবেন অ্যাসেট অ্যালোকেশন ভুল হওয়ার জন্য
ইনভেস্টমেন্ট গোলস গুলো অধরাই থেকে যায়। এরকম অনেকবার আমি দেখেছি, যেহেতু অ্যাসেট অ্যালোকেশনটা গোড়াতেই গলদ ছিল আচ্ছা, বা কারেক্টিভ স্টেপস নেওয়া হয়নি, গন্ডগোল হয়েছে পরে। আজকালের মধ্যেই সেটা বুঝতে পারবেন না, হয়তো সেই ব্যাপারটা বুঝতে পারবেন 5 বছর বাদে। তখন মনে হবে Correction এর কেন সুযোগ তখন নেই তা আর। করলাম, কিন্তু সময়টা ক্রস করে গেছেন, কারেকশনের বিরাট আর সুযোগ নেই। বুঝতে পেরেছি। সবকিছুর মতোই এটাও একটা ইভলভিং একটা ব্যাপার। কাজেই 100% কমপ্লিটলি আয়রন ক্ল্যাড এইটাই হতে হবে এরকম কিন্তু ব্যাপারটা না। বুঝতে পেরেছি। যেটা আপনার জন্য রাইট, আপনার বন্ধুর জন্য কিন্তু সেটা নাও রাইট হতে পারে। বুঝতে পেরেছি। Right. আপনি আমাকে একটা আমি জাস্ট হ্যাঁ। মানে শেষ দুটো প্রশ্ন আপনাকে করবো। একটা প্রশ্ন হচ্ছে যে আমার কাছে 5,000 টাকা প্রতি মাসে আসছে, রাইট, যে কোনো সোর্স দিয়ে আসছে, এই 5,000 টাকা আমি ঠিক কিভাবে আমার এই ইনভেস্টমেন্টের একটা স্ট্র্যাটেজি তৈরি করবো? রাইট, আমি আগামী 5 বছরের জন্য ভাবছি রাইট। কোথায়, মানে কোন সেক্টরে এই মুহূর্তে টাকা ইনভেস্ট করা উচিত, এক। আর 2 নম্বর হচ্ছে যে কি কি পার্সেন্টেজ হওয়া উচিত আমার এই 5,000 টাকা, যেটাতে আমার একটা লাভ হতে পারে, আমার কিন্তু টাইম ফ্রেম 5 বছর। রাইট, খুব ভালো প্রশ্ন করেছেন। আর টাইম ফ্রেমটা যেহেতু অনেকটাই লিমিটেড, আপনার খুব বেশি লম্বা টাকার নেওয়া রাখার রিস্কের মধ্যে আসবেনই না। তার মানে আপনি এই যে 15 আর 85 এই রেশিও দিয়ে যদি চলে, 15% আপনি ফিক্সডে রাখুন, ফিক্সড ইনকাম। যদি এফডি ক্লাসিক ব্যাংকের এফডি তে নাও রাখতে চান, আপনি একটা 5 বছরের বন্ড কিনতে পারেন, বেশ। এরকম বন্ড অ্যাভেলেবল আছে। বেশ, এবার বাকি রইল 85% ইন দ্য মার্কেট। আপনি অন্তত খানিকটা টাকা আপনি একটু লার্জ আর একটু বড় মিড ক্যাপ টাইপের জায়গায় রাখার চেষ্টা করবেন, যাতে খানিকটা সুরক্ষিত থাকেন। সুরক্ষা ব্যাপারটা এখানে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সাবজেক্ট টু দ্য ভেগারিজ অফ দ্য মার্কেট। আচ্ছা। মনে রাখতে হবে, আপনি জেনে শুনেই 85% আপনি মার্কেটে নিয়ে আসছেন, তাও কেবল 5 বছর। এটা আপনার জন্য খুব একটা জরুরি কনসিডারেশন, অগণিত বছর নয়। একটু লার্জ ক্যাপ রাখার চেষ্টা করুন, তাতে খানিকটা সেফটি থাকতে পারবেন তুলনামূলকভাবে। বেশ। কিসের তুলনায়? মিড ক্যাপ, স্মল ক্যাপের ইত্যাদিতে। আচ্ছা। এখন আপনাকে খানিকটা তো গ্রোথও চেষ্টা করতে হবে, পেতে হবে। একদম খুব ছোট গ্রোথ, সিঙ্গেল ডিজিট গ্রোথ তো আপনার ভালো লাগবে না, এবং সেটা না হলেই ভালো। কাজেই সব মিলিয়ে তো প্রায় 3 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট থাকছে আমার। রাইট, ঠিক, একদম। কাজেই কিছুটা টাকা আপনি একটু স্মলার ক্যাপ, যেখানে রিস্ক বেশি কিন্তু প্রফিটের পসিবিলিটিটাও একটু জোরদার, এটাকে ইগনোর করতে হবে পারবেন না। কাজে কিছুটা টাকা অন্তত 10-20% আপনি সেই রকম জায়গায় রাখতে পারেন। সঙ্গে একটু গোল্ড রাখুন। বেশ। 5-7% যদি গোল্ড থাকে তাহলে কিন্তু অসুবিধা নয়। 5 বছরের জন্য রাখছে, আমার মনে হয় খুব একটা নিরাশ হবেন না। কাজে একটা বেস, 15% বেস ইন ফিক্সড ইনকাম, বাকিটা মার্কেটে, অর্থাৎ ইকুইটি এবং কমোডিটিস এর মধ্যে গোল্ডটা খুব একটা অ্যাপিলিং কনসেপ্ট, এবং লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ মেশানো একটা পোর্টফোলিও, এটা আপনার হলে খুব ভালো হয়। আচ্ছা, বেশ। আমার আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি পারিবারিক সূত্রে ধরুন আমি 1 লাখ টাকা পেয়েছি, এবং আমার লক্ষ্য হচ্ছে আমি 1 বছরের জন্য এই 1 লাখ টাকাটা আমি একটু মিউচুয়াল ফান্ডে ঘোরাতে চাই, এবং আমি এটার জন্য আমি একদম ফুল অ্যাগ্রেসিভ যেতে চাইছি 1 বছরের যেহেতু টাইম ফ্রেম। আমার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? কেবল 1 বছরের যদি আপনার টাইম ফ্রেম থাকে, ন্যাচারালি আমি বলবো খুব স্ট্রংলি ইকুইটি কমোডিটিস এর মধ্যে না যেতে। আচ্ছা। কারণ 1 বছর খুব শর্ট একটা সময়, খুব বড্ড বেশি রিস্ক নেওয়া হয়ে যাবে অভিষেক, যদি আপনি অতটাই অনিশ্চিত জায়গায় চলে যান একদম সরাসরি। আপনাকে ডিপেন্ড করতে হবে ফিক্সড ইনকামের উপর। এখানে ফিক্সড ইনকামের নানা রকম লেয়ার্স আছে। আপনি একদম ক্লাসিক ব্যাংক ডিপোজিটে যেতে পারেন খানিকটা টাকা, আপনি বন্ড ডিবেঞ্চার্সেও যেতে পারেন, এবং নানা রকম কম্পিটিটিভলি প্রাইস বন্ড ডিবেঞ্চার এসছে। আচ্ছা। তবে আমি সবসময় বলছি, কেবল 1 বছরে যদি আপনার সময় থাকে, আপনাকে খুব বেশি রিস্কের মধ্যে আপনি নিজেকে ঠেলে দেবেন না, ওখানে একটু কনজারভেটিভ থাকতে হবে। আচ্ছা। এবং এই কনজারভেটিজমটাই কিন্তু আপনাকে 1 বছরে প্রোটেক্ট করে রাখবে, এবং খানিকটা যদি সম্ভব হয় একটু গ্রোথ আনার চেষ্টা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। নীলাঞ্জন দা আমাদের ইনভেস্টমেন্টের অ আ ক খ শেখালেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই, এবং আমরা যারা এই 40-এ এসছি তাদের কাছেও কিন্তু এই এপিসোডটা
অত্যন্ত আকর্ষণীয় এই কারণে এখন থেকে এই যে নীলাঞ্জনদা বললেন না একটু আগে যে 40 হওয়া মানে পরের 15টা বছর খুব অ্যাগ্রেসিভলি একটা ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে। ফলে এই এজটার মানুষ যারা মানে আমার বয়সী লোকজন যারা তারা নিশ্চিতভাবেই এই ভিডিওটা দেখবেন এবং বুঝতে পারবেন কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আপনার দরকার, কি স্টাইলে দরকার, কি প্যাটার্নে দরকার, কি ভাবনাতে দরকার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। নীলাঞ্জনদা, দেখা হচ্ছে এর পরের একটা এপিসোডে। ভালো থ্যাংক ইউ, নমস্কার। Mutual funds are subject to market risks. Read all scheme related documents before investing. Returns are not guaranteed.